সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ ৩৯ নাগরিকদের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা দিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনামলে সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল। হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা নির্ভয়ে কথা বলতে চাই, রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, কাঠগড়ায় দাঁড় করাতে চাই। সেই প্রত্যাশার সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজন আর্টিকেল 39। আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমদ। নাঈম ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দা নিউজ পোর্টালের দর্শকদেরকেও স্বাগত জানাই। আচ্ছা নাঈম ভাই, বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তারপরেও অনিশ্চয়তা কাটছে না। প্রথমেই জানতে চাই, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে? এক নাম্বার হচ্ছে, আমি আস্থা রাখতে চাই যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কারণ আমাদের যে মহাতারকা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যে ক্রাইসিস মোমেন্টে আমাদের দেশের হাল ধরেছেন, এবং আমরা দেখেছি যে তিনি সবসময় কমিটমেন্টের ব্যাপারে কমিটেড, তিনি রক্ষা করেছেন, চেষ্টা করেছেন। ফলশ্রুতিতে তিনি যেহেতু একাধিকবার জোর দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে, তো আমি একজন রাজনীতিবিদ হিসেবে এটার উপরে আস্থা রাখতে চাই এবং বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারিতেই ইলেকশনটা হবে। তারপরেও কথা হচ্ছে, এই যে কনফিউশনটা তৈরি হয়েছে, যেটার বেসিসে আপনি আসলে কোশ্চেনটা করলেন, এই কনফিউশনটা তৈরি হয়েছে বেসিক্যালি আমাদের প্রধান যে দুই রাজনৈতিক দল এই মুহূর্তে আছে, বিএনপি এবং জামাত, তারা সঠিকভাবে মানে তাদের লাভ লসের হিসাব বাদ দিয়ে জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করে এবং দেশকে স্থিতিশীল রাখার যে জায়গা, ওই জায়গাটা চিন্তা করে তারা সুস্থ স্বাভাবিকভাবে ইলেকশনে আসবেন কিনা, ইলেকশনটাকে উঠিয়ে নিতে সহায়তা করবেন কিনা, এই কারণে আসলে এই কনফিউশনটা তৈরি হয়েছে আর কি। তা আমি বিশ্বাস করতে চাই বিএনপি, জামাত সহ আরো যে রাজনৈতিক বর্গ যারা আছে, স্টেক হোল্ডার যারা আছেন, তারা সবাই মিলে ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু ইলেকশনের ব্যাপারে সহায়তা করবেন সরকারকে, এবং সরকারও একটা লেভেল প্লেইং ফিল্ড সেখানে নিশ্চিত করবেন, যার মধ্য দিয়ে আমরা বলা যায় যে বাংলাদেশে একেবারে নজিরবিহীন একটা নজির উপস্থাপনা হোক, যে একেবারে সুষ্ঠু কোনো প্রশ্ন থাকবে না এরকম একটা ইলেকশন বাংলাদেশে হোক। আপনারা এনসিপি গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে সরে গেলেন কেন? আচ্ছা, এনসিপিতে ঠিক না, আমরা গঠন প্রক্রিয়ায় ছিলাম, মানে আমরা নাগরিক কমিটির, আমি নিজেও কেন্দ্রীয় কমিটিতে ছিলাম সংগঠক হিসেবে। আমাদের যিনি আহ্বায়ক আলী হাসান জুনাইদ ভাই, তিনি ওখানকার যুগ্ম আহ্বায়ক ছিলেন। বেসিক্যালি আপনারা এখন যে পারসেপশন গুলো পলিটিক্যাল এরিনা এবং মানুষের মধ্যে দেখছেন, যে নতুন রাজনীতির নামেও যারা আমাদের সামনে যে নায়করা এসেছিলেন, তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই কিন্তু এখন কারাপশন এবং বদলি বাণিজ্য এবং এমনকি গুমের অভিযোগও উঠেছে। সো ওই জায়গাগুলো আমরা ইন্টারনালি যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়, এই জায়গাগুলো নিয়ে আমরা বারবার কনসার্ন ছিলাম। আমরা নতুন রাজনীতির কথা বলতাম, এবং আমি একটু স্মৃতিচারণ যদি করতে চাই, আমি জেলায় জেলায় তখন ছুটে বেরিয়েছি এবং মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, যে বিদ্যমান কালো টাকার এবং মানি মাসলের যে রাজনীতি আছে, এই রাজনীতির বাইরে এই অভ্যুত্থানের শক্তি বা অভ্যুত্থানের ফলে যেসব তরুণ তরুণী রাজনীতির হাল ধরেছেন, তারা একটা নতুন কিছু আপনাদের উপহার দিবেন, এবং এটা খুব হৃদয় দিয়ে বলতাম। এবং একটা পর্যায়ে দেখলাম যে সেই যে নতুন রাজনীতি, সেই নতুন রাজনীতির জন্য যেই ধরনের নিজেদের মধ্যে অনুশীলন দরকার, সেইটা নিজেদের মধ্যেই হচ্ছে না, নিজেদের সেন্ট্রাল কমিটির মধ্যেই হচ্ছে না। আমরা বারবার, যেমন আমরা একটা ফিনান্সিয়াল পলিসি কি হবে এবং সেইখানকার আয় ব্যয়ের একটা মিনিমাম লেভেলের একটা হিসাব আমরা যাতে অন্তত আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে থাকে, এই ব্যাপারে আমরা বারবার কথা বলেছি। তারপর ধরেন যে দুর্নীতি এবং অন্যান্য ব্যাপার যদি আসে, সেটা কিভাবে মীমাংসা হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখানে পার্টি পরিচালনার জন্য একটা সুলিখিত একটা গঠনতন্ত্র বা নীতিমালা লাগবে, যেটার বেসিসে পার্টি চলবে, ব্যবস্থা নেওয়া হবে। তো ওই জিনিসগুলো বারবার আসলে মৌখিকভাবে কিংবা অনেক সময় রেজুলেশন আকারেও পাস হয়েছে, যে একটা গঠনতন্ত্র হবে, একটা ফাইন্যান্সিয়াল পলিসি এবং একটা আয় ব্যয়ের হিসাবটা ওপেন করা হবে, কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে যে ওইটা কাইন্ডস অফ ধামাচাপা দেওয়ার মতো বা স্কিপ করার মতো ঘটনা ঘটেছে। ফলে যখন এটা হচ্ছে, আমি বলতেছি, যখন নাগরিক কমিটিতে ছিলাম, যখন আমরা এই প্রশ্নগুলোর মীমাংসা না হয়েছে, ইন দ্য মিড টাইম যখন একটা ট্রানজিশন চলছে, এখান থেকে নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হচ্ছে, তখন আসলে আমরা কনভিন্স ছিলাম না যে এইটা আসলে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই ব্যাপারে আমরা কনভিন্স ছিলাম না। এবং যেই সংশয়গুলো আমাদের ছিল, এইটারই একটা প্রতিফলন পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন, যে আমাদের বিভিন্ন বিতর্কের মধ্যে কিন্তু
এই সংগঠনটির নেতাকর্মীরা জড়িয়েছে। যুগ্ম আহ্বায়ক পর্যায়ে কিন্তু দেখবেন যে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, বদলি বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগে একজনকে বহিষ্কার বা অব্যাহতি পর্যন্ত দেওয়া হয়েছে। ফলে নতুন রাজনীতির নামে এই জিনিসগুলো তো আমরা নিশ্চয়ই দেখতে চাইনি। সো যেই জিনিসগুলো পাবলিক এখন যে জিনিসগুলো নিয়ে হতাশ হচ্ছেন, তখন যেহেতু আমরা ক্লোজ ছিলাম, সেন্ট্রাল কমিটিতে ছিলাম, আমরা ক্লোজলি ওটা দেখার সুযোগ পেয়েছি এবং আমাদের আশঙ্কা ছিল সেই জায়গা থেকে আমরা আসলে যাওয়া থেকে বিরত ছিলাম। এনসিপি দলটা খুব বেশি দিন হয়নি। বিএনপি দলটার একটা নাম আছে অপরদিকে যে চাঁদাবাজির জন্য বিখ্যাত বা এরকম কিছু। তো এনসিপি কম সময়ের দল হিসেবে এই যে চাঁদাবাজি, তাদের দলের অনেক নেতারই হচ্ছে চাঁদাবাজির ইয়েটা উঠেছে। তো আপনি কি মনে করছেন, এনসিপি কি বিএনপির দিকেই হাঁটছে, বিএনপির আদর্শেই হাঁটছে চাঁদাবাজির দিক থেকে? এইখানে দেখেন যে নিজের তৈরি করা ট্র্যাপে নিজেরাই পড়ে যায়। ওই যে বলে না, খাল কেটে কুমিরানা। এইখানে যেই ঘটনাটা ঘটছে, একটা পার্টি একটা লেভেল পর্যন্ত তার জনশক্তিকে মানে ধরেন সার্ভেলেন্সে রাখতে পারে, কিন্তু এরপরে ধরেন আপনি আমি বা আমাদের পরিবারগুলো কি করে, আমাদের সবসময় নৈতিকতার বয়ান দিয়ে দিয়ে ঠিক রাখতে চেষ্টা করে, কিন্তু অনেক সময় এমনও হয় যে পিতা তার সন্তানকে কিন্তু জেলখানায় দিয়ে আসেন। কখন? আইনের আশ্রয় নেন, যখন সে আর পারছেন না জিনিসটা। এখন যদি আমরা রাষ্ট্রীয় জায়গায় দেখি কি ট্র্যাপটা এখানে নিজেরা তৈরি করা হয়েছে। এইখানে এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্টের যে উপদেষ্টারা, যদিও এখন তারা নাটকীয় ভাবে বলছেন যে সেভ এক্সিট নিতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, বেসিক্যালি এই উপদেষ্টারাই হাত খুলে তাদেরকে কিংস পার্টি বানানোর জন্য সহায়তা করেছেন। এবং এই সহায়তা করতে যে তারা একটা মানে ডিজাইন করেছেন, সেই ডিজাইনটা কি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিকে অতটা উন্নত করব না, বরং সবাইকে মোটামুটি একটা এই যে চাঁদাবাজি করার একটা সুযোগ করে দিব। ফলশ্রুতিতে কি হবে, এইখানে সবচেয়ে বেশি চাঁদাবাজি তো বিএনপি করবে, যেহেতু তাদের ধরেন এইখানে তারেক রহমান নিশ্চয়ই শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় নয়, তাদের মতো স্বৈরাচারী নয়, কিন্তু এই দুইটা দলের যে ফাইন্যান্সিয়াল যে মডিউল, এটা তো মোটামুটি কাছাকাছি একটা চাঁদাবাজির একটা এখানে সিস্টেম এখানে ইনবিল্ড আছে। ফলে সরকার মনে করেছিল, সরকারের এই উপদেষ্টারা মনে করেছিল, যদি আমরা নতুন যে রাজনীতিটা আমাদের ছেলেরা করতে চাচ্ছে তাদের ফরে কাজ করবে, যদি এই দিক থেকে আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢিল দিয়ে দিলে বিএনপির লোকজন শুধুমাত্র সারাদিন চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলা করতে থাকে। কিন্তু ঘটনা ঘটে গেছে অন্য জায়গায়, যে দেখা গেছে এই রিল্যাক্স যখন দিয়ে দিচ্ছে, তখন দেখা গেছে এই দলটার, এই নতুন দলের নেতারা ধরেন আওয়ামী লীগের কোনো নেতার বাসায় যায় রেড দিয়া, পরে তার কাছ থেকে বলতেছে 10 লাখ টাকা দাও, নাইলে তোমাকে ধরাই দিব। এই স্কোপটা সে পেয়েছে, যেহেতু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ছিল বা তারা ওই জিনিসটা ডেভেলপ করে নাই, ফলে এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ বিএনপি তো এগুলোর সাথে জড়াইছে, মিডিয়ায় আসছে, একই সাথে আমাদের সকল যারা মানে সমন্বয়ক বা অন্যান্য যারা ছিলেন বা লিডার যারা ছিলেন এই দলটার, তারাও আস্তে আস্তে এই জায়গাটাতে জড়িয়ে পড়েছে। এইটা হচ্ছে এইখানকার সিনারিওটা আর কি। এনসিপির দলটির ভবিষ্যৎ কেমন দেখছেন? আচ্ছা, আমি এখনো আশাবাদী থাকতে চাই এনসিপির ব্যাপারে, কারণ অভ্যুত্থানের ফলেই তাদের জন্ম হয়েছে এবং আমি মনে করি এই মুহূর্তে তারা দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে তারা এই যে যতটুক লাইনচ্যুত হয়ে গেছে এখান থেকে তারা সিরিয়াস একটা মানে তওবা বলে যেটাকে আর কি, যে না আমরা এই লাইনে আর হাঁটবো না, তাদের তওবা পড়তে হবে নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র নিজেরা তওবা পড়লে হবে না, জাতির কাছেও ক্ষমা চাইতে হবে, কারণ তারা জাতির সাথে বেসিক্যালি বিট্রে করেছে। তারা জাতির কাছে বলেছে আমরা নতুন রাজনীতি উপহার দিব, কিন্তু তারা একটা পর্যায়ে এসে বলছেন না না না, রাজনীতি করতে একটু ডাইনে বামে যাইতে হবে। অর্থাৎ বিএনপি যেটা করে চাঁদাবাজি টেন্ডারবাজি এইগুলো একটু না করলে, টাকা না কামাইলে আমরা আসলে কিভাবে এমপি ইলেকশনটা করবো, এই ধরনের একটা মনস্তত্ত্ব হয়তো তাদের মধ্যে ঢুকে গেছে। ফলে ওই জায়গায় এই যে এক্সারসাইজটা তারা করেছে, এটার জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই তওবা এবং ক্ষমা যদি চেয়ে তারা নতুন করে আবার শুরু করতে পারে, আমি মনে করি তাদের এখনো ভালো ফিউচার আছে। কারণ আমাদের রাজনীতিতে একটা বড় ধরনের ভ্যাকুয়াম আছে এবং যা সিচুয়েশন আপনি দেখেন যে আগে অন্তত 3টা বড় রাজনৈতিক দল এখানে ছিল ইসলামী দলগুলোর বাইরে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এখন আছে শুধুমাত্র বিএনপি, কার্যত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিন্তু দৃশ্যপটে নাই এবং তাদেরকে আমরা ফিরতেও দিতে চাই না। ফলে অন্তত 2টা বড় রাজনৈতিক দলের উত্থান এখানে অনিবার্য। ফলশ্রুতিতে সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য বা সেই ভ্যাকুয়ামটা ধরেন যে আপ বাংলাদেশ এবং এনসিপি যদি পূরণ করে, তাহলে এটা তো জাতির জন্য অবশ্যই ভালো। ফলে আমি মনে করি এখনো তাদের সেই সুযোগটা আছে, বাট তাদের ওই ধরনের আত্মপর্যালোচনার মধ্য দিয়ে যাইতে হবে।
বর্তমান সময়ের গরম খবরটা হচ্ছে যে বিএনপি এবং এনসিপির যে জোট গঠনের সংবাদটা, তো এই সংবাদের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত আমি এটা এনসিপির নৈতিক পরাজয় আকারেই দেখতেছি। কারণ হচ্ছে এনসিপি যখন গঠিত হয়েছিল বা নাগরিক কমিটি যখন গঠিত হয়, বা তারও যদি পিছনে আমরা যাই, যে অভ্যুত্থানটা হয়েছিল ৩৬শে জুলাই, তার যে প্রেক্ষাপট, এক দফা ঘোষণা যখন নাহিদ ইসলাম করেন, তখন তিনি কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা বলেছিলেন, এবং সেইটার প্রেক্ষিতেই কিন্তু নাগরিক কমিটি এবং এনসিপির জন্ম। কিন্তু আপনারা দেখেন, বিএনপি তো সেই নয়া রাজনৈতিক বন্দোবস্ত নয়, এবং সেই তারা যে এবং বিএনপি কে কিন্তু বারবার তারা এই জন্য অ্যাটাকও করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন জন। কিন্তু সেই বিএনপির কাছেই কিন্তু আবার তাদের জোট করতে যেতে হচ্ছে, বেসিক্যালি বিএনপির নেতৃত্বে। সো এই ধরনের ঘটনা যদি ঘটে, তাইলে নয়া রাজনৈতিক বন্দোবস্তর যেই সম্ভাবনা বা স্বপ্নের কথা তারা বলতেন, এটা আসলে ভেস্তে যাবে। দৃশ্যত তারা বিএনপির যেই মানিমাসলের যে রাজনীতি বা নেতিবাচক ধারার যে রাজনীতি বা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আছে, সেখানেই আসলে নিজেদের গা ভাসিয়ে দিবেন। ফলশ্রুতিতে তাদের যে নতুন সম্ভাবনা যেটা ছিল, এটা আসলে ক্লোজ হয়ে যাবে আসলে। আপ বাংলাদেশের প্রধান দুই নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি। আপনারা কেন জামায়াতের রাজনীতির বাইরে এসে নতুন রাজনৈতিক দল গঠন করলেন? আচ্ছা, এইটা দেখেন একটা ইন্টারেস্টিং কেস। শিবির যারা করেন, অ্যাটলিস্ট 70% পরবর্তীতে তারা আর জামাতের রাজনীতিতে সক্রিয় হন না, এবং এর নানা ডাইনামিক্স থাকতে পারে, প্রেক্ষিত থাকতে পারে। অনেক হয়তো তাদের ক্যারিয়ার টিরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে পড়েন। তারপরেও বিপুল সংখ্যক একটা মানুষ, কারণ পার্সেন্টেজটা অনেক বড়, এবং শিবির তো জানেন যে অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়। শিবির একবারে ধরেন স্কুল জীবন থেকে তাদের রিক্রুটমেন্ট শুরু করে, এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ফর হিউজ সংখ্যক এখানে সবসময় ইনপুট আউটপুট থাকে। এরকম একটা বড় সংগঠনের 70% মানে একটা বড় সংখ্যা। ফলশ্রুতিতে এই যে তারা ইনঅ্যাক্টিভ হয়ে পড়েন বা রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে অ্যাক্টিভ হন না, তার মানে একেবারে এমনটা নয় যে তাদের সকলের রাজনৈতিক আর্জ নষ্ট হয়ে গেছে বা তারা রাজনীতি করতে চান না। বেসিক্যালি হয়তো তারা, বা আমি যদি আমার জায়গা থেকে বলি, যে জামাত করার যে আর্জ, তার চেয়ে বেটার কোনো আর্জ, আরো বেটার কোনো পলিটিক্স তারা করতে চান। সেই জায়গা থেকে বিপুল সংখ্যক এরকম একটা লজিস্টিক্স ম্যান পাওয়ার যারা বাংলাদেশে বসবাস করছেন, যারা জামাতের রাজনীতিটা ওইভাবে করছেন না। ফলশ্রুতিতে আমরা মনে করছি এখানে যদি যে অভ্যুত্থানটা হলো, এটার প্রেক্ষিতে এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত আকারে বা ইতিবাচক ধারার সত্যিকার অর্থের যদি রাজনীতি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এই বিপুল সংখ্যক যে মানুষ আছেন তাদের মধ্য থেকে একটা ভালো সাড়া পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের জায়গা। ফলশ্রুতিতে আমরা ধরেন যে যেই বিশাল সংখ্যক মানুষ অব্যবহৃত আছেন রাজনীতিতে এখনো, এবং যাদের মেধাকে রাজনীতি থেকে ইতিবাচক ভাবে কাজে লাগানো সম্ভব, আসলে আমরা তাদেরকেই যাতে ব্যবহার করা যায় রাজনীতিতে ইতিবাচক ধারায়, এই জন্যই আমরা একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি। আচ্ছা, শিবির নিয়ে যেহেতু প্রশ্ন করলাম, আরো একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে শিবিরের রক কাটার বিষয়টা কি আসলেই সত্যি? আচ্ছা, আমি আমার জীবদ্দশায় কখনো রক কাটতে দেখি নাই, সো শিবির রক কাটা কিনা আমি আসলে এখানে সার্টিফিকেট দিতে পারবো না। বাট আমি আমার জীবদ্দশায়, বা আমি যখন ধরেন যে আমি তো ক্লাস 7 থেকে আমার অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত শিবিরের সাথে জড়িত ছিলাম, বাট দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক আমি কখনোই রক কাটার ট্রেনিংটা নিতে পারি নাই, বা শিবির আমাকে রক কাটার ট্রেনিং কখনোই দেয় না, ইভেন আমার হাতে ছুরিটাও ধরাই দেয় না। ফলে এই ধরনের কোনো ট্রেনিং যদি না দেয়, আসলে এক্সারসাইজ কিভাবে হবে, আই ডোন্ট নো। আচ্ছা, এই শিবিরের ছোটবেলা থেকে, মানে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত শিবিরের যে জার্নিটা ছিল, এর মধ্যে কি কি ট্রেনিং দিয়েছে শিবির, বা কি কি ট্রেনিং গুলো দেয়? আচ্ছা, শিবিরে যেমন আমি যদি একেবারে শুরু থেকে বলি, তারা কোরআন শরীফ পড়া শেখানো। আমি যদিও জন্মগতভাবেই যেহেতু মাদ্রাসায় পড়তাম, কোরআন শরীফ পড়তে পারতাম, ফলে তারা আমাকে কোরআনের অর্থ পড়া, তাফসির পড়া, হাদিস পড়া, হাদিসের অর্থ পড়া, এটা ব্যাখ্যা করা, এগুলো ছিল। এবং নানামাত্রিক বই আসলে এখানে শিবির করলে পড়তে হয়, এবং এটা ট্রেনিং দেয়, তারা ওয়ার্কশপ করায়। সে ওইখানে একেবারে রাষ্ট্রবিজ্ঞানও আছে, সমাজবিজ্ঞানও আছে, আবার যেটা বলেন যে ইসলামিক ফিলোসফি, যেটা ইসলামিক থিওপলিটিক্স, যেটা এই নানা ডাইভার্সিফাইড জিনিসপত্র তারা এখানে পড়ান এবং এটা ট্রেনিং দেন। এটা এই প্রসেসের মধ্য দিয়ে আসলে শিবিরের একজন নেতাকর্মীকে চাইতে হয়। এবং ইভেন
প্রায়োগিক অনেক জিনিস তারা শিখান, যে আপনি একজন মানুষকে তাদের দলে আনার জন্য কনভিন্স করবেন, কি ওয়েতে কনভিন্স করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, ওই জিনিসগুলো তারা শিখায়। অর্থাৎ একেবারে তাদের পার্টি পরিচালনা, ইভেন ধরেন যে এটা একেবারে পার্টির প্রত্যেকটা জিনিস কিভাবে হবে এটার উপরে তারা প্রশিক্ষণ দেন। সো ফলশ্রুতিতে এখানে একটা সুশৃঙ্খলা কিন্তু দেখা যায়। অর্থাৎ তারা তাত্ত্বিক যে ব্যাপারগুলো আছে এগুলো যেমন শিখেন, ইসলামী বিষয়গুলো শিখেন, এবং পার্টি পরিচালনার যে প্রায়োগিক ব্যাপারগুলো আছেন এইগুলোর ব্যাপারেও তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। আচ্ছা, শিবির সম্পর্কিত আরেকটি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, মুসলিম প্রধান দেশ থাকা সত্ত্বেও জামাতের বা শিবিরের গ্রহণযোগ্যতা কম কেন? আচ্ছা, এটা তো ক্রিটিক্যাল কোশ্চেন করে ফেললেন, এবং যদি আপনার যেই মানে আর্টিকেল 39 এখানে তো বাক স্বাধীনতা আছে। সো এটা মানে এটা হচ্ছে যে ধরেন আমরা যদি একটু হিস্ট্রিক্যালি দেখেন যে এই যে জাতিরাষ্ট্র আমাদের ন্যাশন স্টেট যেটা, এটা তো আমাদের খিলাফা পতনের পরে আসা আমাদের অভিজ্ঞতা, অর্থাৎ তার কি খিলাফা পতনের পরে এসেছে। এবং আগের যে তার আগে যে রাজ্য ব্যবস্থাপনাগুলো ছিল, এইখানকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা আসলে ডিফারেন্ট ছিল। অর্থাৎ ধরেন একটা রাজ্য তার একটা নেচার আছে, যে মুসলমানরা মিলে একটা মুসলিম রাজ্য করেছে, মুসলমান আবার দেখবেন শিয়া যারা তারাও মুসলিম, শিয়া রাজ্য হয়েছে, আবার দেখবেন একটা খারিজিরা মিলে একটা খারেজি রাষ্ট্র হয়েছে, মানে রাজ্য হয়েছে। এর একটা কারণ ছিল, সে ধরেন আপনি আমি শিয়া হয়ে গেলাম এবং আমরা একটু লড়াই করে একটা সংগ্রাম করে দাওয়াতি কাজ করে একটা গোষ্ঠী হইলাম, এবং এই রাজ্যের মধ্যে ধরেন আমরা পারতেছি না, তখন হিজরত করে আর একটা রাজ্যে যাবো এবং সেইখানে আমরা একটা শিয়া রাজ্য গড়ে তুলবো, এরকম একটা বাস্তবতা ছিল। কিন্তু যখন জাতিরাষ্ট্র আসলো, জাতিরাষ্ট্রের মধ্যে কিন্তু সকল ধর্ম বর্ণের লোকজন, ধরেন বাংলাদেশে চিন্তা করেন হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই মিলে কিন্তু বসবাস করি। তো ইসলামিক যেই সিলসিলা সেইখানে এই ন্যাশন স্টেট আসার পরে এইখানে আসলে ইসলামী যারা ওলামা ইকরাম ছিলেন তারা আসলে কিভাবে সার্ভাইভ করবেন বা ইসলামিক এখানে কিভাবে পলিটিক্যালি টিকে থাকবে, এটা নিয়ে একটা ধরেন ডিবেট বা নিজেদের মধ্যে চিন্তা চেতনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের এইখানে স্কুল মানে চিন্তা এসেছে। কেউ বলেছেন যে ধরেন জামালউদ্দিন আফগানির এক ধরনের প্যান ইসলামিজম ছিল, পরবর্তীতে এটা ধারাবাহিকতা একটা পর্যায়ে আসছে যে না, মাওদুদি যে জামাতের প্রতিষ্ঠাতা যিনি, তিনি বলতেছেন থিও ডেমোক্রেসি, অর্থাৎ কিছুটা বলা যায় যে জাতিরাষ্ট্রকে মেনে নেই বা বিরাজমান বাস্তবতাকে মেনে নেই তিনি একটা নতুন মডেল দিলেন, যে বিরাজমান যে বাস্তবতা আছে এইটার সাথে ধর্মের একটা মিশেল করে, মানে একটা ককটেল বানিয়ে এরপরে মুসলমানকে খিলাফতের দিকে বা ইসলামিক রাষ্ট্রের দিকে ধাবিত করা। কিন্তু এই যে ধরেন পাকিস্তান রাষ্ট্রটা হইল বা সেখান থেকে যেহেতু বাংলাদেশ, অর্থাৎ এইটা কিন্তু ঠিক ওইভাবে ইসলামিক স্টেট আকারে আলাদা হয় নাই, মানে একটা ধর্মরাষ্ট্র আকারে আলাদা হয় না। ওইখানে দেখেন হিন্দু এবং মুসলিম জাস্ট দুইটা আলাদা দেশে আলাদা দেশে পরিণত হচ্ছে, জাস্ট ধর্মের বিশ্বাসের আইডেন্টিটিতে। এখন এই মুসলিমরা আবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকবে নাকি অ্যাজ ইট ইজ একটা সেকুলার রাষ্ট্র থাকবে, এইটা নিয়ে কিন্তু সকল মানুষ বদার্ড না। ফলে যখন এরকম একটা বাংলাদেশ রাষ্ট্র কিংবা পাকিস্তান রাষ্ট্র এরকম একটা ন্যাশন স্টেট গঠিত হয়েছে, তখন এই ডিবেটটা মানে অভ্যন্তরীণ ভাবে চলতে রয়েছে যে এখন কি আমরা সবাই মিলে একটা ইসলামিক রাষ্ট্র বানাই ফেলবো, নাকি সবাই মিলে যে যার মতো করে থাকবে, যেহেতু মুসলিম রাষ্ট্র মুসলিম ল গুলো থাকবে, কিন্তু অ্যাজ ইট ইজ আমরা একটা সেকুলার স্টেটে থাকবো। আমি মনে করি এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ মনে করেন যে তারা একটা সেকুলার স্টেটেই থাকতে চান, মুসলিম সেন্টিমেন্ট এখানে থাকবে, মুসলিম ল এখানে থাকবে, কিন্তু ইসলামী দলগুলো যেই অর্থে ইসলামিক স্টেটের কথা বলেন, এইটা দ্বারা এখন পর্যন্ত তারা সাধারণ মানুষকে কনভিন্স করতে পারেন নাই। যেহেতু কনভিন্স করতে পারেন নাই, এইখানে আর এস্টাবলিশমেন্টও যেহেতু সেকুলারদের পক্ষে বা এখানকার রাষ্ট্র কাঠামোটাই একটা সেকুলার কাঠামো, ফলশ্রুতিতে আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে ইসলামিক স্টেট যেটা আমাদের নির্বাচনবাদী রাজনৈতিক দলগুলো বলেন সেটার ব্যাপারে কনভিন্স না। দ্যাটস ইট। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপ বাংলাদেশ কি ভাবছে? আচ্ছা, আমরা যেহেতু এখন পর্যন্ত আপনার যথার্থে বলি আমরা ফুল ফেসে রাজনৈতিক দল হিসেবে এখনো আসি নাই, আমরা বেসিক্যালি একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা রাজনৈতিক দল গঠনের প্রস্তুতিটা নিচ্ছি এবং আমরা আসলে চাচ্ছি নিজেদের বোঝাপড়া যে আমরা অ্যাটলিস্ট একটা মিডিয়াম টাইপের সাইজের একটা পলিটিক্যাল পার্টির উত্থান আমরা ঘটাইতে চাই। তো সেই প্রেক্ষিতে যেহেতু আমরা এখনো
পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা করি নাই। হুম। আসন্ন যে ইলেকশন আছে এখানে তো সময়টা কম, এবং এই সময়ের মধ্যে আহ, বড় কোনো আর রাজনৈতিক দলের উত্থান ঘটানো টাফ, কারণ একটা চূড়ান্ত মেরুকরণ হয়ে গেছে আইদার বিএনপি অথবা জামাত, অথবা জামাত অথবা বিএনপি। বিশেষ করে ডাকসু ইলেকশনের পরে এরকম একটা মেরুকরণ হয়ে গেছে। ফলশ্রুতিতে দেখবেন যে তৃতীয় শক্তি হিসেবে যারা যারা চিন্তা করছিলেন নিজেদেরকে, তারা আসলে এখন বিএনপির দিকে যাবেন, জোট করবেন, নাকি জামাতের সাথে জোট করবেন, এরকম একটা প্রতিযোগিতা তাদের মধ্যে তৈরি হয়েছে। ফলশ্রুতিতে আমরা এই প্রতিযোগিতায় দৌড়াদৌড়ি করতে চাচ্ছি না। আচ্ছা। আমরা যেটা চিন্তা করতেছি যে এখন পর্যন্ত যে আমরা যেহেতু একটা তৃতীয় শক্তি আকারে, বড় শক্তি আকারে নিজেদের উত্থান ঘটাইতে চাই, যদি সত্যিকার অর্থে তৃতীয় কোনো জোট এখানে তৈরি করা যায়, যেটার আমাদের এখনো চেষ্টা আছে, এবং সমমনা কিছু দলকে যদি সেইখানে পাওয়া যায়, তাহলে আমরা তৃতীয় একটা জোটের সাথে সমন্বিত হয়ে হয়তো আমরা ইলেকশনে অংশগ্রহণ করব। কিন্তু সেটা যদি না হয়, সেক্ষেত্রে এমনটাও হইতে পারে যে আমরা আসলে ইলেকশনে অংশগ্রহণ নাও করতে পারি। ফলশ্রুতিতে এখন পর্যন্ত আমরা ওপেন আছি। বেসিস অফ প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল হচ্ছে জুলাইকে অক্ষুণ্ণ রাখতে হবে, জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে হবে, এবং ইতিবাচক ধারার রাজনীতি করতে হবে। এই দুইটা প্রিন্সিপালে যদি কারোর সাথে আমাদের মিলে যায়, তাহলে আমরা তাদের সাথে জোটবদ্ধভাবে হোক বা যে কোনো প্রক্রিয়া হোক, আমরা আসলে ইলেকশনে অংশগ্রহণ করার ব্যাপারে ইতিবাচক আছি। আচ্ছা, এনসিপি যখন আত্মপ্রকাশ করলো তার কিছুদিন পরেই একটি গুঞ্জন শোনা যায়, বসুন্ধরা গ্রুপ এই দলকে প্রায় 1500 কোটি টাকা দেয়। এই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা, এইটা যেহেতু আমার কাছে কোনো ওই ধরনের এভিডেন্স আমার কাছে নাই, ফলে এইটা আমি মনে করি যে আদালত এইটার ব্যাপারে যদি এটার মামলা বা ওই ধরনের কোনো প্রসিডিংসে ফিউচারে যাওয়া হয় বা ইতিমধ্যে যাওয়া হয়ে থাকে, এটা আদালত আসলে বিচার করবে। এই ব্যাপারে আমার কাছে যেহেতু কোনো স্পেসিফিক তথ্য নেই, এই ব্যাপারে আমি বলতে পারলাম না। আচ্ছা, কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার পর জাতীয় রাজনীতিতে অন্তর্বর্তী সরকার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য দলের তুলনায়। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আচ্ছা, আমি এটাকে দেখি সুযোগ এবং সম্ভাবনার অপব্যবহার হিসাবে, এবং এটা জাতি হিসাবে আমাদের জন্য হতাশাজনক। এবং কিংস পার্টি মানেই খারাপ, এই ধরনের ন্যারেশনে আমি বিশ্বাস করি না। এবং দেখেন যে জাতীয় পার্টি কিন্তু এক ধরনের কিংস পার্টি ছিল, মানে বাংলাদেশ হিস্ট্রিতে সাকসেসফুল যে পলিটিক্যাল পার্টিগুলো, বিএনপি সেটাও কিন্তু টু সাম এক্সটেন্ট কিংস পার্টি ছিল। এবং বাংলাদেশের ঐতিহাসিক প্রয়োজনেই কিন্তু বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, যেটা ট্রুলি বাংলাদেশপন্থী, এবং তারা বলছেনই বাংলাদেশি জাতীয়তাবাদ, বা এখন যেটা আমরা একটু রিফাইন্ড করে বলছি বাংলাদেশ পন্থা। এই রাজনীতিটা দিয়েই কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল। ফলশ্রুতিতে আপনি দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে, ৭১-এর পরে যেরকম বিশাল রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে তৈরি হয়েছিল, এরকম একটা বিশাল রাজনৈতিক শূন্যতা এখানে তৈরি হয়েছে। এবং বৃহৎ যেই বাংলাদেশে ইসলামী দলগুলোর বাইরে 3টি অন্তত বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে সাধারণত ছিল, বা আমরা দেখে আসছি যে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে তৎপরতার প্রেক্ষিতে, বা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদী অ্যাক্ট করার প্রেক্ষিতে, বা সন্ত্রাসী অ্যাক্ট করার প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুইটা দলই আসলে কার্যত নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে, এবং তাদেরকে আমরা ফিরতে দিব না, এটা হলো আমাদের কমিটমেন্টের জায়গা। ফলশ্রুতিতে এখন দল আছে কিন্তু একটা, বিএনপি, অর্থাৎ বিশাল শূন্যতা। এখানে অন্তত আরো 2টি রাজনৈতিক দল লাগবে। এত বড় শূন্যতার মাঝেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার পরেও, মিডিয়া কাভারেজ দেওয়ার পরেও, এইখানে অঢেল ফাইন্যান্স দেওয়ার পরেও, এবং কি বলা যায়, সারা দেশের ধরেন ডিসি অফিস, এসপি অফিস, সব জায়গায় একটা সরকারি দলের যে ধরনের পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ থাকে, সেইটা থাকার পরেও 1 বছর হয়ে গেল প্রায়, সেই পার্টিটা কিন্তু কোনো ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে নাই। এবং এখন পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি এবং জামাত, তাদের কাছে এই যে নয়া রাজনৈতিক বন্দোবস্তের যে সম্ভাবনা ছিল, তাদের সেজদা দিতে হইতেছে, তাদের কাছে যাইতে হইতেছে, তাদের কাছে সিট চাইতে হইতেছে। এইটা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে একটা বড় ধরনের অপচয়, এবং রাষ্ট্রীয় লজিস্টিক্সের তারা বেসিক্যালি অপচয় করেছেন, এবং মানুষের স্বপ্ন যেটা দেখছিলেন মানুষ, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের অভ্যুত্থানের প্রেক্ষিতে যে সকল রাজনীতিবিদের উত্থান ঘটেছে, তারা এই ব্যাপারে আসলে জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং আমি মনে করি যে তারা আবার যদি রাজনীতি নতুন ভাবে শুরু করতে চায়, তারা একটা তওবার মধ্য দিয়ে আবার রাজনীতিতে রিস্টার্ট করা উচিত।
বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে বলে অনেকেই মনে করেন, এই বিষয়টিকে কিভাবে দেখেন? আচ্ছা, এইটাকে আমি সেই ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি আকারেই দেখতে চাই। দেখবেন যে হাসিনার আমলে বাংলাদেশে প্রচুর আপনি জিহাদিদের উত্থান ঘটছে এবং এটার কয়েকদিন পরে পরে জঙ্গি নাটক দেখা যাইতো। বিষয়টা এমন না, আমি বলছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই, চরমপন্থা নাই, এটা আছে এবং এই ধরনের পলিটিক্স তো আমি সাবস্ক্রাইব করি না, পছন্দ করি না। এবং রাষ্ট্রীয় আইনের যেখানেই ব্যত্যয় ঘটবে সেইখানেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ তাদের বিরুদ্ধে মানে পদক্ষেপ নিবে। কিন্তু দেখেন, এই যে ইউনূস সরকারের একটা বছর গেল, এইখানে কিন্তু দেখেন সেই ধরনের জঙ্গি নাটক করতে হচ্ছে না। জঙ্গি নাটক করা ব্যতীতই কিন্তু বাংলাদেশ একটা স্টেবল রাষ্ট্র হিসেবে ফাংশন করতেছে। বরঞ্চ আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় রাজনৈতিক কোন্দলে বিভিন্ন মানুষজন মারা যাচ্ছে, ব্যবসায়িক কোন্দলে ব্যবসায়িক স্বার্থেও বা দখল বেদখলে অনেক মানুষের মানে খুন হচ্ছে, ইভেন ক্যাম্পাসে পর্যন্ত লাশ পড়ার ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেইখানে আপনি এই দক্ষিণ পন্থা বলে আবার যে ট্যাগিং এর রাজনীতি করতে যাচ্ছেন, বিশেষ ইসলামপন্থীদেরকে ইঙ্গিত করে তাদের রাজনৈতিক অধিকার হাসিনা যেভাবে কেড়ে নিয়েছিল, একই পন্থায় কেড়ে নেয়ার যে কৌশল করছেন, এটা আমি ব্যক্তিগতভাবে একটা কুটকৌশল মনে করি। এবং এই ধরনের রাজনীতি থেকে আমাদের, বিশেষ করে যে বুমার্স পলিটিশিয়ান যারা আছেন, তাদেরকে আমরা সতর্ক হতে বলবো, পরামর্শ দেব যে ভাই, এই রাজনীতি বাংলাদেশ আর চলবে না। সো আপনারা এই ধরনের রাজনীতিকে বের হয়ে এসে সমাধান ভিত্তিক এবং জনগণের স্বার্থ যেখানে হাসিল হয়, স্বার্থ যেখানে সাধিত হয়, এই ধরনের ইতিবাচক ধারার রাজনীতি আপনারা করেন। আচ্ছা নাইম ভাই, আওয়ামী লীগ তো অনেক বড় একটি দল ছিল, তো সেই হিসেবে অনেক বড় দল বা অনেকদিন ক্ষমতায় থাকা দল হিসেবে তাদের কি ফেরত আসা উচিত বা তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা? নেভার, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতিতে ফেরত আসতে দেওয়া উচিত না। এবং যেইভাবে বলা হয় যে আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল, তারা না আসলে কি যেন কি হয়ে যাবে, ডাকসুতে কি হয়েছে? ডাকসুতে 80% প্লাস ভোট পড়েছে, এখানে তো ছাত্রলীগ কোনো ম্যাটার করে নাই। ন্যাশনাল ইলেকশনেও আওয়ামী লীগ কোনো ম্যাটার করবে না। এবং একটা জিনিস মনে রাখেন, ধরেন এই গুলশানে যখন তারা নিজেদের ইচ্ছা মতো সিল মারত, মানুষ ভোট দিতে আসতো না, তখনও এখানে ইলেকশনে ভোট কাস্ট হয়েছে এভারেজে 15%। সো আমি যদি, মানে এটা হচ্ছে আপনি রিগিং এর পরের ঘটনা, তাইলে যদি অরিজিনাল ভোট পড়তো তাইলে এটা তো বিলো 5% হইতো। তার মানে আওয়ামী লীগের যেই আমরা বলি 30%, 35%, যেটা আমাদের বুমার্স পলিটিশিয়ানরা বা এখানকার সোকল ডিপ স্টেট আমাদের বুঝাইতে চান, ব্যাপারটা আসলে তা নয়। আওয়ামী লীগের ভোট আমি মনে করি মাত্র 3-4% ছিলেন বা পার্সেন্ট ছিল বা 2-3% ছিল। এবং এদের একটি বড় অংশ অলরেডি আবার সুবিধাজনকভাবে অন্যান্য দলে চলে গেছে। তারা বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক পার্টির সাথে যারা সুবিধাবাদী, তারা আবার চলে গেছে। হ্যাঁ, এখানে 1%-2% যারা ইমানদার আওয়ামী লীগ তারা আছেন, এবং তারাও আসলে বুঝবেন একটা পর্যায় পর্যন্ত এইভাবে আসলে হবে না, এবং তারাও অনুশোচনা জায়গা থেকে হয়তো রাজনীতি থেকে নীরব হয়ে যাবেন এবং তারা আস্তে আস্তে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসবেন, তাদের বিচারাদি হবে। ফলে এই প্রসেসের মধ্যে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান হয়ে যাবে, এই দলের আর অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। জুলাই আন্দোলনে মীর মুগ্ধ, আবু সাইদ সহ আরো অনেকেই এরকম প্রাণ দিয়েছেন। বলতে গেলে তাদের প্রাণের বিনিময়েই এনসিপি রাজনৈতিক দল তাদের জন্ম হয়েছে। তো সেই অনুযায়ী এনসিপি কি তাদের যথাযথ মূল্যায়ন করছে, এই শহীদদের মূল্যায়ন করছে, বা তাদের বিচারের দাবিতে কতটুকু তারা মানে অ্যাক্টিভ? আচ্ছা, এখানে দেখেন, আমরা যদি একটু 1 বছর পিছনে যাই বা আন্দোলনের সময় যাই, জিনিসটা কি ছিল? মানে ব্যানারটা আমাদের ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহজ কথা হচ্ছে, আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা মুভমেন্ট হয়েছে। সো এই মুভমেন্টের পরে আসলে আপনি যেই পলিটিক্সটা করতে চাবেন, যদি ওই রক্তের উপরে দাঁড়িয়ে আপনি পলিটিক্সটা করতে চান, আপনার প্রথম কাজ হচ্ছে আসলেই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় আপনি একটি রাজনৈতিক যাত্রা শুরু করা। কিন্তু আমি মনে করি সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা বা আমাদের বন্ধু সংগঠন যেটি এনসিপি আছে, তারা যেতে পারে নাই। বরং তারা সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যে দলগুলো আছে, তাদের যে ফাইন্যান্সিয়াল মডিউল, তাদের যে কালচার, সেই দিকেই আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে। ফলে আমি মনে করি এটা রক্তের সাথে এক ধরনের প্রতারণা। আমরা
যেটাকে বলে বিদ্যমান রাজনৈতিক কালচারের পরিবর্তন বা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এইটার স্বপ্ন যদি মানুষকে দেখাইতে না পারি এবং সেইটার প্রসেসে বা সেই পথে যদি আমরা হাঁটতে না পারি আমরা পলিটিশিয়ানরা, তাহলে আসলে আবু সাইদ মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ আসবে না। আপ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আপ বাংলাদেশ হচ্ছে, আমি শুরুতেই বলেছি আপনাকে যে একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং আমাদের যেহেতু স্পেসিফিক আপনি জিজ্ঞেস করেছেন, আমাদের সুনির্দিষ্টভাবে বললে আমরা একটি মধ্যম মানের বা মধ্যম সাইজের একটি রাজনৈতিক দলের উত্থান বাংলাদেশে ঘটাইতে চাই, যেটা ক্রমান্বয়ে বা একটা সময়ের প্রেক্ষিতে একটি বৃহৎ দলে বাংলাদেশে পরিণত হবে এবং তারা বাংলাদেশের ক্ষমতাসীন দল কিংবা কখনো কখনো বিরোধী দলের জায়গায় রোল প্লে করবে। এইটাই তো, এইটার জন্য আমরা আমাদের যে ইনিশিয়াল প্রস্তুতি দরকার সেটা গ্রহণ করছি। আমরা মনে করছি যে আমরা যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব ফাইনালি, তার আগে সারা দেশের সকল জেলা উপজেলায় আমাদের কমিটি থাকবে। ইতিমধ্যে আমাদের প্রায় সকল জেলায় কমিটি হয়ে গেছে এবং উপজেলা পর্যায়ে আমরা কমিটিগুলো করছি। তো এটা হলো আমাদের 1 নাম্বার জায়গা। 2 নাম্বার জায়গা, আমাদের যেহেতু আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি এবং আমরা আমাদের আয় ব্যয়টা পাবলিক করে দিই একটা 3 মাস বা 4 মাস পরে পরে আমাদের, কারণ আমরা মনে করছি যে আমি যে মানুষকে বলবো আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এটা আসলে আমি কিভাবে তার কাছে প্রমাণ করবো ইনিশিয়ালি। তো বাংলাদেশের সবচেয়ে বড় যেই দুর্নামটা রাজনীতিবিদদের, যেইখানে কালো টাকার ছড়াছড়ি, ফলশ্রুতিতে আমরা আয় ব্যয়ের একটা স্বচ্ছতা রাখতে চাই এবং আয় ব্যয়ের শুধু তো স্বচ্ছতারও ব্যাপার না, এটার সাথে আয়ের যে একটা সাস্টেনেবল ফ্লো লাগবে। ফলে আমরা মানুষের কাছে ক্রাউড ফান্ডিং চেয়েছি এবং এখনো বিভিন্ন মানুষের কাছে আমরা যাচ্ছি। ফলে এইখানেও আমাদের ফাইন্যান্সের যেন একটা স্টেবল সিচুয়েশন তৈরি হয়, এইটা আমরা এনশিওর করব এবং ওইটার বেসিসে আমরা যখন হিসাবটা দেবো তখন তো মানুষ দেখতেই পাবে এবং ওইটার বেসিসে হয়তো আমাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা মানুষের ভিতরে ওই আত্মবিশ্বাসটা আরো গ্রো করবে এবং ওইটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট ইনিশিয়াল একটা প্রস্তুতি আমরা মনে করছি যেটা নেওয়া খুব জরুরি, এই জিনিসটা আমরা এনশিওর হতে চাচ্ছি। এবং তৃতীয়ত, আমরা ন্যাশনালি আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই, যেহেতু আমাদের কাঠামো হয়ে গেছে। আমরা এখন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তুলতে চাই। এই 3টার কম্বিনেশন যখন হয়ে যাবে আমরা মনে করব, এবং যেহেতু এখানে রুলস রেগুলেশনের কিছু ইস্যু আছে, নিবন্ধনের জন্য আবেদনের একটা সময়সীমা থাকে যেটা এখন আর ইলেকশনের আগে নেই, ওই কম্বিনেশনগুলো যখন হয়ে যাবে আমরা আসলে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের দিকে আমরা যাত্রা করব। এটাই এখন পর্যন্ত আমাদের আপ বাংলাদেশ নিয়ে পরিকল্পনা। আপনি তো বিএনপির আমল দেখেছেন, বিএনপি সরকার আমল দেখেছেন, শেখ হাসিনার সরকারের আমল দেখেছেন, এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের হচ্ছে মানে দেখছেন ব্যবস্থা, সরকার ব্যবস্থা দেখছেন। তো সব মিলিয়ে আপনি আপনার সরকার কেমন দেখতে চান? আচ্ছা, 1 নাম্বার হচ্ছে তো ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে হবে। এখানে আমাদের নানা ধরনের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে, তারপরেও আমরা আসলে আমাদের জন্মের পরে বলা চলে এখন একটা স্বর্গীয় সময়ে আছি। এখানে দেখবেন যে এইটাই একমাত্র সময় যখন সব দলের মানে ফ্যাসিবাদ ব্যতীত বিএনপি বলেন, জামাত বলেন, সবাই মিলে সুখে শান্তিতে, বা নতুন রাজনৈতিক দল যেগুলো আছে সবাই মিলে সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। সহজ কথায় যদি বলতে চাই, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাই, যেখানে আইনের শাসন থাকবে। আইনের শাসনটা থাকলে যেটা হবে, মানুষ অপকর্ম করার ক্ষেত্রে ভয়ে থাকবে। ধরেন একজন মেয়ে রাস্তা থেকে হেঁটে যাবে, তাকে নিয়ে কেউ চিন্তা করবে না যে এখানে ধর্ষণ করার মতো চিন্তা তার মাথায় আসবে না, কিংবা তার ওড়না টান দেওয়ার মতো ঘটনা আসবে না। একজন সন্ত্রাসী সে চিন্তা করবে না এখন আর ডাকাতি করা যাবে না, তাইলে আমার হাতকড়া পড়তে হবে। ধরেন যে একজন মানুষ তার পাশের জনের জমিটা দখল করতে যাবে না, কারণ জানে যে তাইলে এটার মামলার প্রেক্ষিতে তার জেলে যাইতে হবে। ফলশ্রুতিতে এই আইনের শাসন যে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত আছে, এই পারসেপশনটাও যদি এই ব্যাপারে মানুষকে যদি কনফিডেন্ট করা যায়, আর এই আত্মবিশ্বাসটা যদি মানুষের মধ্যে দেয়া যায়, তাইলে দেখবেন যে আমাদের হাজারটা প্রবলেম আছে, সব প্রবলেম তো আর একসাথে সলভ করা সম্ভব না, বাট এই একটা জিনিস যদি এনশিওর করা যায়, বাংলাদেশের দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ফলশ্রুতিতে আমি একটা আইনের শাসন আছে এমন বাংলাদেশ দেখতে চাই। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারিতে ভোটের কথা চলছে, নির্বাচনের কথা চলছে, তো বিএনপি সরকার আসলে রাষ্ট্র ঠিকভাবে চলবে নাকি এনসিপি নাকি জামাত? আপনার দিক থেকে আপনি বলুন। আচ্ছা দেখেন, এখন তো এনসিপি সরকারে আসবে, এটার
ভ্যালিড কোশ্চেন না, ওটা আসার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা। ফলশ্রুতিতে আইদার জামাত আসবে অথবা বিএনপি আসবে। এবং ডাকসু ইলেকশনের আগ পর্যন্ত ইকুয়েশনটা একটু জটিল ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, বিরোধী দলে এনসিপি আসবে বা তৃতীয় কোনো পক্ষ আসবে নাকি জামাত আসবে। বাট ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে এটা মোটামুটি ফিক্স হয়ে গেছে, হয় জামাত না হয় বিএনপি। তো দেখেন বাংলাদেশে দুই জায়গায় দুইটা ডাইনামিক্স আছে। বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাস্তবতা, সেইখানে বিএনপির মতো একটি রাজনৈতিক দল সরকারে যাওয়া এবং সুন্দরভাবে স্টেবল এবং তার মেয়াদ পূর্ণ করতে পারা 5 বছর, এইটা খুবই জরুরি। বাংলাদেশ এখন যেই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, কারণ এখানে একটা স্ট্রং লিডারশিপ লাগবে, একটা স্ট্রং পলিটিক্যাল জার্নি লাগবে, যাতে আমাদের আপনি জানবেন যে এখন আমাদের যে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এটার অবস্থা খুবই খারাপ এবং অনেক ধরনের প্রজেক্ট যেটা এখন পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডাররা অপেক্ষা করছেন যে একটি নির্বাচিত গভর্নমেন্ট আসলে তার সাথে তারা চুক্তি করে এরপরে তারা সেই কাজ বা সেই ব্যবসা, সেই উদ্যোগ শুরু করবেন। ফলে এই সামগ্রিক বিবেচনায় আমি মনে করি বিএনপির আসা উচিত। তবে এখানে একটা চিন্তার জায়গাও আছে। চিন্তার জায়গাটা হচ্ছে বিএনপি কি তার চরিত্র পুরোপুরি বদল করতে পারবে কিনা। তারা সত্যিকার অর্থে যে তারেক রহমান তার দলটাকে একেবারে ভেঙে চুরে নিউ কনস্ট্রাকশন করে একটা ইতিবাচক ধারা রাজনীতির দিকে নিতে পারবেন কিনা, এটা হলো একটা দিক। আর জামাতের দিকে যদি তাকাই, জামাতের ব্যাপারে নানা ধরনের নানা পারসেপশন আছে, সংশয় আছে মানুষের, কিন্তু তারা একটা জায়গায় কিন্তু এগিয়ে আছে। তারা অলরেডি বাংলাদেশের মানুষকে সততার রাজনীতির বার্তাটা কিন্তু দিয়ে দিয়েছে। তারা তাদের একটা রাজনৈতিক চিন্তা আছে, তারা একটা ইসলামিক স্টেট করবেন, সেইখানে ধরেন কিছু সংশয় আছে যে হিন্দুদের কি হবে, খ্রিস্টানদের কি হবে, যারা পর্দা করে না সেই নারীদের কি হবে, এইগুলো অন্য আলাপ। কিন্তু মানুষ কিন্তু দেখেন এইখানে একটা মজার ঘটনা ঘটেছে। ডাকসুতে ধরেন শিবিরের সর্বসাকুল্যে ভোট কত, অ্যাসপার আই নো সেটা 3,500-এর বেশি না, কিন্তু সাদিক কায়েম কিন্তু 14,000 ভোট পেয়েছেন, অর্থাৎ সে কিন্তু 10 থেকে 11,000 ভোট পেয়েছেন যারা কোনোভাবেই শিবিরের সাথে জড়িত না। এই যে বিশাল সংখ্যক ভোটটা তিনি পেলেন, এটা কেন পেলেন? এর কারণ হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এই ভোটাররা মনে করেছেন যে ছাত্র দল খারাপ, কথার কথা, সো তাকে আমি ভোট দেব না। অথবা মনে করছেন বাক্সাস খারাপ, ওরা আবার নতুন করে বিভিন্ন করাপশনের সাথে জড়াই গেছে, ওদেরকেও ভোট দিব না। তাহলে কাকে দেব? হয় শিবির, অথবা যারা শিবিরের ব্যাপারে অ্যালার্জি আছে তারা শামীম হোসেনকে দিয়েছে। শামীমও কিন্তু একটা নোটেবল ভোট পেয়েছে। ফলে এখানে ঘটনাটা কি হয়েছে, একটা এন্টি ভোট তৈরি হয়েছে যে ও খারাপ, ওকে আমি ভোটটা দিব না। ফলে ন্যাশনাল ইলেকশনে এইরকম যদি একটা সিনারিও তৈরি হয়ে যায় যে বিএনপি তার চরিত্র বদল করতে পারে নাই, সে টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতির মধ্যেই আছে, এবং মানুষের মধ্যে যদি এই রিয়াকশনটা ফুল ফেসে তৈরি হয়, তাইলে কিন্তু রিয়াকশনারি জায়গা থেকে এখন সে জামাতকেই ভোট দিয়ে দিতে পারে। কারণ তৃতীয় কোনো শক্তি আসলে মাঠে দৃশ্যত নাই, মানে অ্যাজ এ সরকার গঠন করার মতো কোনো তৃতীয় শক্তি এখন নাই। ফলে জামাতও কিন্তু সরকার গঠন করতে পারে। এইখানে আমি আবার জামাতকে এই জায়গায় আগায় রাখবো যে তারা আসলে আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, এই জিনিসগুলো অন্তত বিএনপির তুলনায় অনেক বেশি কম হবে। ফলশ্রুতিতে জামাত আসলেও আমি ব্যক্তিগতভাবে খুশি। তবে সেই ক্ষেত্রে জামাতের ব্যাপারে যে জুজুর ভয়গুলো আছে, যে সংশয়গুলো আছে, ধরেন এইখানকার যে সেন্সিটিভ ইস্যুগুলো আছে, নারী এম্পাওয়ারমেন্ট, এগুলো তারা কিভাবে অ্যাড্রেস করতে চায়, এই ব্যাপারে আগেই, ইলেকশনের আগেই মানুষকে কনফিডেন্স দিতে হবে। সেইটা যদি হয়, আমি মনে করি তারা ক্ষমতায় আসলেও নট ব্যাড। নাঈম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলে যাব, আমাদের সাথে যারা যুক্ত হবেন অবশ্যই তারা স্বাধীনভাবে মত প্রকাশ করবেন। দেশের জনগণের সকল সাংবিধানিক নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য নিউজ পোর্টালের সাথেই থাকুন।